আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। হ্যালো মিস নূর, গ্ল্যাড টু মিট ইউ। নূর এতক্ষণে নিজেকে সামলে নিল। লোকটার সামনে কোনোভাবেই দুর্বল হয়ে পড়বে না সে। এবার আর তার কোনো ষড়যন্ত্র সফল হতে দিবে না নূর। আদিত্য এখন শুধুই প্রফেশনাল একজন ব্যক্তি, বাকি সবার মতোই তার সাথেও শুধু প্রফেশনাল বিহেভিয়ারই হবে, এর বাইরে আর কিছুই না। এই মনস্তব করে নূর নিজেকে দৃঢ় শক্ত করে আদিত্যের সাথে স্বাভাবিকভাবে হাত মিলিয়ে বলল, সরি মিস্টার আদিত্য, আপনার ব্যাপারেও একই কথা বলতে পারছি না বলে। আই এম নট গ্ল্যাড টু মিট ইউ। আদিত্য স্মিত হেসে বলল, আই নো দ্যাট। শুধু আমি কেন, এটা তো অলিখিত একটা ঘোষণা যা পুরো পৃথিবী জানে। প্রকৃতির পরদে পরদে লেখা আছে, নূর আদিত্যকে দেখে কখনো খুশি না। নূর একবারের জন্য হয়তো নিজের শত্রুকে দেখেও খুশি হতে পারে, তবে আদিত্যকে দেখে খুশি হবে না। এনিওয়ে, এই ফ্যাক্ট তো আর আমি বদলাতে পারবো না, এটা তোমার সাইকোলজিক্যাল প্রবলেম। বাট তুমি যদি ভেবে থাকো আমি আমার ওয়াদা ভেঙে আবার তোমার সামনে এসেছি, তাহলে তোমার এই ধারণাটা পাল্টাতে পারি, কারণ এতে আমার কোনো হাত নেই। আমি নিজে এখানে আসিনি, তুমি বা তোমার পার্টনার আমাকে ডেকেছ, তাই এসেছি। নূর স্বাভাবিক সুরে বলল, আপনার কাছ থেকে আমি কোনো রকম এক্সপ্লেনেশন চাচ্ছি না মিস্টার আদিত্য। এখানে আমরা প্রফেশনালি মিট করছি। পার্সোনাল টপিক না টানলে খুশি হব। এমনিতেও এই চ্যাপ্টার আমার জীবনে ক্লোজ হয়ে গেছে, তাই সেসব কথা না বলে আপনি আপনার কাজ করুন আর আমি আমার কাজ করব। দ্যাটস ইট। আই হোপ এর থেকে আর বেশি কিছু বলার প্রয়োজন নেই। প্লিজ হ্যাভ আ সিট। আপনাকে আমি প্রজেক্টটা দেখিয়ে দিচ্ছি যাতে আপনার কাজের সুবিধা হয়। ইয়া শিওর। আদিত্য চেয়ার টেনে বসল। নূর আবারও প্রজেক্টরে ওর গাড়ির ডিটেলস দেখাতে লাগলো। আদিত্য তো শুধু ওর তৃষ্ণার্ত আখির পিপাসা মেটাচ্ছে। আজ কতদিন পর সে নূরকে চোখের সামনে দেখছে। শুধুমাত্র এই পিপাসা মেটানোর লোভেই তো আদিত্য এই অফারে রাজি হয়েছে। যখন ওর কাছে এই অফার এসেছিল নিজেকে কিছুতেই আটকাতে পারেনি, তাই তো রাজি হয়ে যায় সে। নিয়তি ওকে আর একটা সুযোগ দিয়েছে, এই সুযোগও বৃথা যেতে দিবে না। তুই ঠিকই বলেছ নূর, তুমি তোমার কাজ করো আর আমি আমার কাজ করব। যে চ্যাপ্টার তুমি অসম্পূর্ণ রেখেছ সেটা এবার পূর্ণ হবে। তোমার মনের সব বিষাদের ছাপ আমি মুছে দিব নূর। তুমি কি ভেবেছ নূর, আমি এত সহজে তোমাকে দূরে যেতে দেব? আমি আগেই বলেছি, চলে যাবার অধিকার আছে তোমার, দূরে যাবার নয়। যত খুশি উঁচু আকাশে উড়ে বেড়াও, দিন শেষে আমার হৃদয় হবে তোমার একমাত্র নীড়। এবার আমি কিছুতেই দূরে যেতে দেব না তোমাকে। প্রজেক্ট ডিটেলস দেখানোর শেষে নূর বলে উঠল, অ্যান্ড দ্যাটস ইট। আই হোপ আপনি সব বুঝতে পেরেছেন। আদিত্য নূরের চোখে তাকিয়ে বলে উঠল, আমি তো অনেক আগেই বুঝতে পেরেছি, শুধু তুমিই বুঝতে পারলে না। জি না কিছু না, আসলে বলতে চাইছিলাম আমি আগেই বুঝতে পেরেছিলাম তুমি একদিন অবশ্যই সফল হবে। ইউ ডিজার্ভ ইট অল। আই এম রিয়েলি হ্যাপি ফর ইউ নূর। নূরের মাঝে আবারও আন্দোলন শুরু হলো। নিজেকে সামলাতে দ্রুত নিজের ল্যাপটপ গুছিয়ে মিটিং রুম থেকে বেরিয়ে এলো সে। অন্য একটা কেবিনে এসে ধপ করে বসে মাথা চেপে ধরল সে। এতক্ষণ আদিত্যের সামনে কিভাবে নিজেকে শক্ত রেখেছিল তা কেবল ওই জানে। উপরে উপরে নিজেকে যতই শক্ত দেখাক, কিন্তু ওই পুরুষকে চোখের সামনে দেখে তার ভেতরে যে প্রলয়ঙ্কর ঝড় উঠেছে তা কিভাবে সামলাবে? আদিত্যের ওই বিষণ্ণতার আধারে ঢাকা চেহারা, ওই আকুতি ভরা চোখের চাহনি দেখে মনে হচ্ছিল কত শত অবহেলায় পড়েছিল সে। এসব দেখে ভেতরটা চুরমার হয়ে যাচ্ছিল তার। নিজেকে অনেক কষ্টে সামলে নিয়েছিল সে। এসব অনুভূতির মায়াজাল থেকে নিজেকে বের করে নিয়েছিল। সব তো ঠিকই চলছিল, তবে উনি কেন আবার এলো আমার সামনে? পুরনো ক্ষত আবার কেন তাজা করে দিল? লোকটাকে ঘিরে তার অনুভূতিগুলো যে বড়ই বেহারা।
লোকটাকে ঘিরে তার অনুভূতিগুলো যে বড়ই বেয়ারা, না পারে তাকে পুরোপুরি ঘৃণা করতে, আর তার দেওয়া ধোকার পর না পারে তাকে ভালোবাসতে। মন মস্তিষ্কের এই লড়াইয়ে প্রতিবার আহত হতে হয় নূরকেই। উনি কেন এলো আমার আবার জীবনে? কেন কেন কেন? তখনই সেখানে সোহানের আগমন ঘটল। নূরকে এভাবে মাথা চেপে ধরে বসে থাকতে দেখে সোহান বলে উঠল, কি হলো মিস নূর, আপনার কি শরীর খারাপ করছে? নূর মাথা তুলে জোরপূর্বক সৌজন্যমূলক হেসে বলল, না তেমন কিছু না, ওই একটু মাথা ব্যথা করছিল। ও আচ্ছা আচ্ছা, বেশি খারাপ লাগলে বলুন, আমি ডক্টর ডেকে দিচ্ছি। না না না, তার দরকার নেই, এমনিতেও কাজ শেষ। আমি এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে রেস্ট করলে ঠিক হয়ে যাব। আর ইউ শিওর? ইয়া। আচ্ছা, আপনি একটু পানি খান আপাতত। সোহান টেবিলের ওপর থেকে জগ থেকে গ্লাসে পানি ঢেলে নূরের দিকে এগিয়ে দিল। নূরের ইচ্ছে না হলেও ভদ্রতার খাতিরে সে সোহানের হাত থেকে পানির গ্লাস হাতে নিয়ে 2 ঢোক খেয়ে নিল। কেবিনের বাইরে থেকে এসব কিছু দেখতে পেল আদিত্য। মিটিং রুম থেকে বের হয়ে নূরকে খোঁজার জন্যই এদিকে এসেছিল সে। তখনই কাচের দেওয়ালের কেবিনে চোখ যেতেই এই দৃশ্য দেখতে পায় সে। এতদিন পর নূরকে দেখার যে খুশি তার চোখে মুখে ভাসছিল, তা হঠাৎই উড়ে গেল। তার স্থানে জায়গা পেল তীব্র ক্রোধের অগ্নিশিখা। নূরের প্রতি ওই সোহান নামের লোকটার চাহনি এখান থেকেও ঠিক টের পাচ্ছে আদিত্য। তাতেই তার প্রতিটি রক্তকণা ভড়কে উঠছে। হাতের মুঠো হলো শক্ত দৃঢ়। ব্যাস, এই ভুলটাই করা উচিত হয়নি মিস্টার সোহান। দুনিয়াতে সব কিছুর উপর নজর দেওয়ার অনুমতি আছে, শুধু আমার নূরের উপর নজর দেওয়ার অধিকার নেই কারোর। এই দুঃসহ অপরাধ অমার্জনীয় আমার কাছে। নূর আমার কাছ থেকে দূরে যেতে পারে, আমাকে অসহনীয় যন্ত্রণায় পোড়াতে পারে, চাইলে জানও নিয়ে নিতে পারে, তবে সে অন্য কারোর কখনো হবে না। আদিত্যের অস্তিত্ব থাকতে তা কখনোই সম্ভব না। আদিত্য কিঞ্চিত রহস্যময় হেসে মনে মনে বলল, পিপিলিকার পাখা গজায় মরিবারও তরে। আদিত্য ফ্ল্যাটে এসে দেখল আবির আগে থেকেই বসে আছে। আদিত্য ভেতরে ঢুকতে ঢুকতে বলে উঠল, কিরে, আজকাল নারী কল্যাণের কাজ ছেড়ে এখানে কেন পড়ে থাকিস? নারী জাতি কি শেষমেশ বয়কট করে দিল তোকে? আবির আতকে ওঠার ভঙ্গিতে বলল, নাহল বিল্লালের পুত, কি কস এইসব? এমন অলক্ষণে কুলক্ষণে বিচক্ষণে ঝাউবনে কাশবনে বান্দরবনে টাইপ করা ভুলেও কইতে যাই। আরে বয়কট হোক ওইসব রেহিট দেয়া পুলিশদের যারা প্রেম বিলাস বাধা ঘটাতে চলে আসে। অসভ্য আর্ট কালচার লোকের মতো 2 জন প্রেমিক প্রেমিকার কল্যাণমূলক কাজের প্রগতি ঠেকিয়ে বসে থাকে। আর স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের নাগরিক হয়েও বান্দা স্বাধীনভাবে একটু প্রেম করতে পারে না। মানবতা আজ কোথায়? এ কারণে এই দেশের উন্নতি হয় না। যুবক সমাজের প্রগতিকে এইভাবে দাবানো হলে উন্নতি কিভাবে? অথচ বাইরের দেশে এগুলোতে দেখো, রাস্তাঘাটে যেখানে সেখানে জনগণ তাদের মঙ্গল সাধন করেছে, কেউ কোনো বাধা দেয় না। এ কারণে এইসব দেশ আজ উন্নত, আর আমাদের দেশে অবনতি হচ্ছে। হ্যাঁ, না জানি এই দেশের কি হবে। শেষের কথাটা খুবই আফসোসের সহিত বলল আবির। আদিত্য সোফায় বসে শরীর এলিয়ে দিয়ে বলল, ওই মহাত্মা বা বদনাদেব বস্তা পচা প্রবচন শেষ হলে কাহিনী কি? কাহিনী আমার না, আজকের কাহিনী নায়ক জনাব জিদান মিয়া। সে আসতে বলেছে, কি না কি বলবে। জিদান? কিন্তু ও তো আজ কাজে আসলো না, কালই ছুটি নিয়েছিল। কি জানি, তোর ওই নমুনার কথা ওই ভালো জানে। ওদের কথার মাঝেই জিদান এসে উপস্থিত হলো। হাসি মুখে এসে বলল সোফায়। আদিত্য জিজ্ঞেস করল, কি হয়েছে জিদান, কি না কি বলবে তুমি? জি স্যার, আসলে একটা গুড নিউজ ছিল। আপনাদের আজ ইনভাইট করতে এসেছি আমি। আসলে 2 দিন পর আমার আর শিখার বিয়ে, এটারই ইনভাইটেশন কার্ড দিতে এসেছি। বিয়েতে অবশ্যই আসতে হবে আপনাদের। আপনি তো জানেনই স্যার, আপনি আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আপনাকে ছাড়া বিয়ে কিভাবে করতে পারি? আবির বলে উঠল, কেন আদি, তোমার বিয়ে শেরওয়ানি সেলাই করবে নাকি যে তাকে ছাড়া বিয়ে হবে না? আর বিয়ের জন্য মেয়ে দরকার স্যারের না, কিন্তু জিদান মিয়া তুমিও শেষমেশ শহীদদের দল নাম লিখাইলা। পরাজিত সৈনিক হয়ে এক নারীর সামনে হার মেনে নিলা। ওই পুরুষ পীড়িত সমাজে যোগদান করতে যাচ্ছ। আই ফিল ভেরি স্যাড ফর ইউ জিদান মিয়া। চোখে পাথর হয়ে যাচ্ছি আমি। এত জলদি কি ছিল নিজেদের শহীদ করার? কিংবা বয়স হয়েছিল তোমার? এই বয়সে আত্মাহুতি দিয়া দিলে। আর সবচেয়ে বড় কথা, তুমি আমার স্যারের আগে কিভাবে বিয়ে করতে পারো? আদির আগে ওই সেক্রেটারির বিয়ে হয়ে গেল, আদির কি সম্মান থাকবে? বেচারা আদি, ওর ওই হ্যান্ডসাম মুখ মানুষকে কিভাবে দেখাবে? জিদান বলে উঠল,
আসলে স্যার এখনই বিয়ে করা জরুরি ছিল, না হলে সমস্যা হয়ে যেত। আবির এক ভ্রু নাচিয়ে দুষ্টু হেসে বলল, কও কি মিয়া, তাহলে কি বিয়ের আগেই বাপ হওয়ার কাজ সেরেছে? সেই কারণেই এত জলদি বিয়ে করছো? ওপরে ফিটফাট, ভেতরে সদরঘাট, ওপরেতে এত ভালো ভালো সাজো যে দুনিয়াতে আসার প্রক্রিয়া সম্পর্কে তুমি কিছুই জানো না, আর তলে তলে টেম্পো না পুরো ট্র্যাক চালিয়ে ফেলেছো। নট ব্যাড জিদান মিয়া, আমার সাথে কেউ থেকে তুমি অনেক প্রোগ্রেস করে দেখছি। জিদান চোখ বড়সড় করে বলল, আস্তাগফিরুল্লাহ, কি কোন স্যার এইসব শোনাও পাপ, এমন কিছুই হয়নি স্যার। আসলে শিখার পরিবার ওকে বিয়ের জন্য বেশ জোর দিচ্ছিল। আমি বিয়ে না করলে ওকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিত, তাই এখনই বিয়ে করা জরুরি ছিল। ঠিক আছে জিদান মিয়া, কি আর করার, তোমার পরাধীন জীবনের জন্য অভিনন্দন। আদিত্যের মনে চলছে অন্য খেয়াল, জিদান আর শিখার বিয়ে, আর বেস্ট ফ্রেন্ডের বিয়েতে নূর তো অবশ্যই আসবে, আর এমন সুযোগ আদিত্য কিছুতেই হাতছাড়া করবে না। মনে মনে খুশিই হলো সে। আদিত্যের বাসা থেকে বের হয়ে গাড়িতে বসতেই আবিরের ফোন বেজে উঠল। আবির ফোন বের করে দেখল রেহেনুমা ফোন করেছে। ফোন রিসিভ করে বলে উঠল, হ্যাঁ আন্টি বলুন। রেহেনুমা কাতর কণ্ঠে বললেন, আবির ওখানে গিয়েছিলে তুমি? কেমন আছে ও? ওকে একটু বুঝিয়ে বাড়িতে আসতে বলো না, তোমার কথা নিশ্চয়ই শুনবে ও। তোমাকেই তো ওই বাসায় যাওয়ার অনুমতি আছে। আবির ফোত করে নিঃশ্বাস ছেড়ে বলল, এখন আর আদির ভালো মন্দ জেনে কি করবেন আন্টি? জানেন আন্টি, আপনাকে আমি শুধু মুখে না, সত্যি সত্যি একজন আদর্শ নারী মানতাম, নিজের মায়ের মতো ভাবতাম আপনাকে। কিন্তু আপনি যত ভুল ছিলাম, আপনি তো আমার নিজের সন্তানেরই আপন হলেন না। যে নিজের সন্তানের খুশি চিনতে পারে না, সে অন্যের আপন কী করে হবে? আপনি তো আদিকে বেঁচে থাকতে মৃত করে দিয়েছেন, রাখি আন্টি। ফোন রাখতেই কেঁদে উঠল রেহেনুমা। নিজের কাছেই আজ নিজু হয়ে যাচ্ছে সে আসলেই একজন ভালো মা হতে পারেনি। পরদিন বিজ্ঞাপনের শুটিং আরম্ভ হলো। সোহান আর নূরও এসেছে শুটিং স্পটে। যদিও নূরের এক বিন্দু এখানে আসার ছিল না, ও তো পারলে এই লোকের ছায়াও মারায় না, কিন্তু বিজ্ঞাপনে ওর গাড়ির উপস্থাপনা যথাযথভাবে হচ্ছে কিনা সেটা দেখার জন্যই সোহান তাকে আসতে বলেছে। তাই না চাইতেও আসতে হয়েছে তাকে। শুটিংয়ের অপেক্ষায় চেয়ারে বসে আছে নূর আর সোহান। কড়া মেজাজে বসে আছে সে। বারবার এই লোকটার সামনেই কেন তাকে পড়তে হয়? যাক, ব্যাপার না। এই বিজ্ঞাপনের ক্যাচাল শেষ হলে তো আর কোনো কারণ থাকবে না ওনার সাথে দেখা করার। একটু পরেই আদিত্য ওর ভ্যানিটি থেকে শ্যুটের জন্য রেডি হয়ে বের হলো। স্বাভাবিকভাবেই সেদিকে চোখ গেল নূরের। আবারও অবাধ্য নজর আটকে গেল ওই মন্ত্রকারী পুরুষে। ব্ল্যাক শার্ট আর ব্ল্যাক প্যান্ট পরেছে সে। যথারীতি তার শার্টের বোতামের কাজ অসম্পূর্ণই রেখে দিয়েছে। বুকটা দৃশ্যমান হয়ে আছে। নূর ভেবে পায় না হিরোদের কি শার্টের বোতাম খোলা রাখা কম্পালসারি? এদের শার্টে তাহলে বোতাম লাগানোর দরকারই কি? শুধু শুধু বোতামগুলোর অপমান করা হয়। বোতামগুলো কোনো গরিব মানুষকে দান করে দিলেও তো পারে। আদিত্য চোখে ব্ল্যাক সানগ্লাস আর হাতে একটা জ্যাকেট কাঁধের ওপর রেখে হেঁটে আসছে। ওই আকর্ষিত সুদর্শন যুবকের থেকে বেহায়া চোখ দুটো সরাতে আবারও অক্ষম হচ্ছে নূর। বেঈমান লোকটা আবারও তার মোহে ডোবাতে যাচ্ছে নূরকে, কিন্তু না, এবার আর তার ষড়যন্ত্র সফল হতে দিবে না নূর। চোখ ফিরিয়ে নিল সে, কিন্তু নজর বিদ্রোহ আরম্ভ করলো তার সাথে। বারবার না চাইতেও আর চোখে তাকাচ্ছে আদিত্যের পানে, আর তা দেখে মনে মনে হাসছে আদিত্য। নূরের তৈরি গাড়ির সামনে এসে প্রথমে বিভিন্ন পুঁজি ফটোশ্যুট করলো আদিত্য। তারপর আসলো বিজ্ঞাপনে অভিনয় শুরু করা। তারপর আসলো বিজ্ঞানের অভিনয় শুরু করা। এই পর্যায়ে বিজ্ঞাপনের ফিমেল মডেল চলে এলো। সেও ব্ল্যাক শার্ট আর শর্ট জিন্স পরেছে। চিকন পেন্সিল শুজ পরে সে হেলে দুলে এসে আদিত্যের পাশে দাঁড়ালো। নূরের তীক্ষ্ণ মেজাজটা যেন এবার হঠাৎই প্রচণ্ড উত্তপ্ত হয়ে উঠল। চরম পরিমাণ রাগ হচ্ছে তার, যদিও সে নিজেকে এটা বোঝানোর চেষ্টায় নিয়োজিত যে তার এসবই কিছু যাই আসে না, তার নেক পরিমাণও যাই আসে না। ওই বদলোকটা যার সাথে খুশি তার সাথে থাকুক, তাতে আমার কি? আমার মোটেও রাগ হচ্ছে না এক ছটাকো না।
হ্যাঁ, এই মেয়েটার খেজুরের কাটার মতো শু দিয়ে ওর গাড়িতে না ঘষা লাগায় সেটারই যা একটু চিন্তা হচ্ছে, তাছাড়া আর কিছু না। মনের আসল মনোভাবকে শাক দিয়ে মাছ ঢাকার মতো লুকানোর চেষ্টা করলেও তা খুব একটা কাজে দিচ্ছে বলে মনে হচ্ছে না, কারণ নূরের রাগ ক্রমাগত বাড়ছেই শুধু। আদিত্য যখন মেয়েটাকে ধরে ওর গাড়ির সামনে পোজ দিচ্ছিল তখন নূরের এতটাই রাগ লাগছিল যে তার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসের ক্যানটা সজোরে পাশের টেবিলের উপর ঠাস করে রাখে। টেবিলের ওপর সোহানের হাত রাখা ছিল। নূর রাগের মাথায় না দেখেই তার হাতের ওপরেই মারে ক্যানটা। আচমকা এমন হাওয়ায় বেচারা সোহান হাতে ব্যথা পেয়ে হালকা আর্তনাদ করে হাত ছিটকে নিয়ে ছাড়তে থাকে। এটা দেখে নূরও একটু থতমত খেয়ে যায়। লজ্জিত হয়ে সরি বলে সোহানকে। সোহান বেচারা হাতে ব্যথা নিয়েও মুখে জোরপূর্বক হাসি ঝুলিয়ে বলে, ইটস ওকে। দূর থেকে এসব দেখে মনে মনে বাঁকা হাসে আদিত্য। শুটিংয়ের এক পর্যায়ে ফিমেল মডেলকে গাড়ির ডিকির উপর চড়ে বসতে বলে ডিরেক্টর। নির্দেশনা অনুযায়ী মেয়েটা আদিত্যের হাত ধরে গাড়ির ডিকির উপর উঠতে নেয়। ব্যাস, এবার নূরের থার্মোমিটার হাই হয়ে ব্লাস্ট পর্যায়ে চলে যায়। আর চুপ থাকতে পারে না সে। ঝট করে উঠে একরকম ওদের দিকে তেড়ে যেতে যেতে বলে, এক মিনিট, কি হচ্ছে এসব? হ্যাঁ, আপনারা কি বিজ্ঞাপনের নামে আমার গাড়ির দফার রফা করতে যাচ্ছেন? ওনার এই খেজুরের কাটার মতো হিল পরে আমার গাড়িতে চড়লে আমার গাড়ি থাকবে? ডিরেক্টর বলে উঠল, কিছু হবে না ম্যাম, বিজ্ঞাপনের জানতো এসব করতে হয়। কেন করতে হবে? গাড়ি কি মানুষ উপরে চড়ে বসে থাকার জন্য কেনে? গাড়ি মানুষ ভেতরে বসার জন্য কেনে? সুযোগ সন্ধানী আদিত্য ফট করে বলে উঠল, তাহলে আপনি দেখিয়ে দিন না ম্যাম কিভাবে করতে হবে। অ্যাকচুয়ালি বিজ্ঞাপনে ফিমেল মডেলের জায়গায় আপনারই থাকা উচিত। আফটার অল গাড়ি আপনি বানিয়েছেন, তাই আপনি ভালো এটাকে জাস্টিফাই করতে পারবেন। কি বলেন ডিরেক্টর সাহেব? ডিরেক্টরের দিকে অগোচরে চোখ মেরে দিল আদিত্য। ডিরেক্টর আদিত্যের ইশারা বুঝতে পেরে ওর সাথে সাই দিয়ে বলল, হ্যাঁ অবশ্যই, ইটস উইল বি গ্রেট, প্লিজ ম্যাম। নূর মানা করে দিল, সে মোটেও এসব করবে না জানিয়ে দিল। অতঃপর আদিত্য নূরের উইক পয়েন্ট চেপে বলে উঠল, বাদ দেন ডিরেক্টর সাহেব, আসলে কিছু লোক শুধু অন্যের ভুল ধরতে পারে, নিজেকে করতে দিলে আর পারে না। অন্যের সমালোচনা করতে পারে, কাজের বেলায় ঠন ঠন। সবার দ্বারা সব কিছু তো আর সম্ভব না, তাই না? মিস নূরের দ্বারাও এটা সম্ভব না। শি ইজ নট ক্যাপেবল ফর দিস। নূর এমনিতেই রেগেছিল, তার উপর আদিত্যের খোঁচা মারা কথায় তার রাগ আরও বেড়ে গেল। আর যথারীতি রাগের বশে সে আদিত্যের জালে ফেঁসে গিয়ে বলল, নূর পারে না এমন কোনো কাজ নেই মিস্টার আদিত্য, চলুন আজ আরও একবার আপনাকে সেটার প্রমাণ দেখিয়ে দিব। আদিত্য মনে মনে বিশ্বজয়ের হাসি দিল। এটাই তো সে চাচ্ছিল। নূরের তৈরি গাড়িতে আদিত্য অন্য কারোর সাথে কিভাবে বসবে? নূরের গাড়িতে প্রথম নূরের সাথেই বসবে সে। শ্যুটের জন্য নূরের মেকআপ করতে চাইলে নূর সাপ মানা করে দিল। সে যেভাবে যেমন আছে সেরা বলে দিল। আদিত্য সবাইকে ইশারায় মানা করল। সেও চায় না নূরের ওপর কোনো কৃত্রিমতার ব্যবহার হোক। নূর যেমন আছে সেটাই সবচেয়ে পারফেক্ট। শুটিং আবারও শুরু হলো। নূর আর আদিত্য গাড়ির ভেতরে বসে কিছুক্ষণ ড্রাইভ করার সিন করলো। তারপর অন্য একটা স্পটে গেল। নদীর কিনারায় আর একটা সেট লাগানো হয়েছে। গাড়ি সেখানে এসে থামলো। শুটিং এখনও চলছে। আদিত্য গাড়ি থেকে নেমে নূরের হাত ধরে ওকে বের করলো এবং শুটিংয়ের স্ক্রিপ্ট অনুযায়ী গাড়ির পাশেই আদিত্য নূরের কোমর পেঁচিয়ে ধরে নূরকে শূন্যে উঁচু করে ধরল। নূরের মুখে এখন আদিত্যের মুখের উপরে। খুব নিকটে এলো দুজনের নজর। চোখে চোখ পড়ল। আদিত্যের ওই মায়াবী নজরে থমকে গেল সে। কম্পিত হলো নূরের অন্তর্দেশ, কম্পিত হলো অঙ্গ। মায়া ভরা চোখে তাকিয়ে রইল আদিত্যের পানে। হৃদয়ের সব অনুভূতি উপচে পড়তে চাইল। সব অনুভূতি বিলিয়ে দিতে ইচ্ছে হলো এই পুরুষে। সব অভিযোগের ঝুলি তাকে শোনাতে মন চাইল। আশেপাশের সব ধোঁয়াশা এই মুহূর্তে। শুধু দুজনের আঁখি যুগলে অনুভূতির মেলা জমছে। হঠাৎ ডিরেক্টরের কাঠ বলাতে ঘোর কাটল নূরের। হকচকিয়ে দ্রুত নেমে গেল সে। আর এক মুহূর্তও না দাঁড়িয়ে দ্রুত পায়ে প্রস্থান করল সে।
এই লোকের সামনে দুর্বল হয়ে পড়ে যাচ্ছে সে, কিন্তু এবার আর তা হতে দিবে না নূর। এবার আর আদিত্যের ষড়যন্ত্রে পা দিবে না সে। আদিত্য নূরের যাওয়ার পানে মায়াবী চোখে তাকিয়ে রইল। তোমার সব অভিযোগ, সব অভিমান, সব ঘৃণা আমাকে ঘিরে হোক, না হয় সে অনুভূতি যাতনাদায়ক হোক, তবু জঘন্য স্বার্থপরের মতো চাইপো আমি হীনা তোমার অনুভূতির শহর শূন্য অকেজো হোক। আজ জিদান আর শিখার বিয়ে। রং বেরঙের লাইটিং আর জাঁকজমকপূর্ণ আয়োজন করা হয়েছে। মেহমান একে একে আসা শুরু করেছে। জিদান আর শিখা বরবধূর আসনে বসে আছে। জিদান আর শিখা দুজন তাদের নিজ নিজ প্রিয় ব্যক্তির অপেক্ষা করছে। জিদান অপেক্ষা করছে তার আদিত্য স্যারের, আর শিখা অপেক্ষা করছে ওর প্রিয় বান্ধবী নূরের। অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে এলো সবাই। প্রথমে নূর এলো ওর পরিবারের সাথে। শিখা খুশি হয়ে নূরকে ডাকলো কাছে। গিয়াস আগেই এসেছিল। বন্ধুদের সাথে ছবি তোলার জন্য গিয়াসকেও ডাকলো শিখা। গিয়াস ওদের কাছে এসে দাঁত কেলিয়ে শিখার দিকে ঝুঁকে বলল, কিরে শিখাইয়া, শেষমেশ দুই মিয়ার কদু হইয়া গেলি। কি ঝাক্কাস জুটি হয়েছে তো গো। হাফ আবালের বর হবে ফুল আবাল। রতনে রতন চেনে আর আবালে চেনে আবাল। বাহ, নজর না লাগে আমগো জাতীয় আবাল জুটিত। জাদু মিয়া আর কদু মিয়া মিল্লা যেটা পয়দা করব ওইটা হইব আলু মিয়া। বলেই হো হো করে হাসতে লাগলো গিয়াস। শিখা ওর দিকে চোখ কটমট করে তাকিয়ে বলল, খালি সামনের ফটোগ্রাফার দাঁড়িয়ে আছে দেখে বেঁচে গেলি। নেয়াত ছবি খারাপ হওয়ার ভয় না থাকলে আজকে তোকে ওই খাবারের বোরানির ভেতরে ঢেলে মিক্স করে ফেলতাম। এখন ওই গুমার্কার দাঁত বের করে হাস, ছবি উঠবো আমরা। এদের কাণ্ড দেখে হাসল নূর। এরা আর শুধরালো না। ছবি তোলার শেষে গিয়াস এবার নূরের দিকে তার স্পেশাল কমেন্ট ছুড়ল। নূরের পোশাক আশাক দেখে সে বলল, কিরে ডাইনাসরের শাশুড়ি, তুই কি ডাব্লিউ রেসিং ম্যাচ থেকে সোজা এখানে টপকাইলি? বিয়ে বাড়িতে তো কমসে কম একটু মাইয়া সাজতে হয় নাকি? মাইয়া সাজতে তগো ডাক্তার মানা করছে। আরে অন্য মাইয়াগো দেখ, বিয়ের অনুষ্ঠানের কথা শুনলে 1 বছর আগে থেকে শ্বাস শুরু করে, পারলে মেকআপের ফ্যাক্টরিতে ঢুইকা পড়ে, যেন এইটা বিয়ে বাড়ি না মিস ইউনিভার্সের প্রতিযোগিতা হইতাছে। আর এক তুই জিন্স আর কুর্তা চইলাইছস। আরে এখন তো তোর টাকাও আছে, এত কিপটামো করস কে? সত্যি বলছি, নারী জাতি তোকে তাদের সমাজ থেকে বহিষ্কার করে দিবে। নূর বিরক্তির চোখে তাকিয়ে বলল, তুই কি টায়ার্ড হোস না? সব সময় এত ফালতু কথা কিভাবে বলতে কর? গিয়াস গর্বিত ভঙ্গিতে বলল, এটা তো আমার ট্যালেন্ট, এসব নিয়ে কখনো অহংকার করিনি। গিয়াসের বলার ভঙ্গি দেখে নূর না হেসে পারল না। আর বরাবরের মতোই এই ভুল সময়ে এন্ট্রি আদিত্যের। আদিত্য আর আবির একই গাড়িতে এসে পৌঁছলো। আর আসতেই নূর আর গিয়াসের এই হাসাহাসির সিন দেখে ফুরফুরে মেজাজটা বিগড়ে গেল। বাহ, এত কিছুর পরিবর্তন হলো, শুধু এই আইটেমটার কোনো পরিবর্তন হলো না। এটার তো আজ একটা উপায় করতেই হবে। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে স্টেজে উঠে এলো আদিত্য আর আবির। নূর গিয়াসের সাথে কথা বলায় ব্যস্ত ছিল। আদিত্যকে খেয়াল করেনি সে। হঠাৎ পাশে তাকিয়ে আদিত্যকে দেখতে পেয়ে কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ল সে। নূর জানতো আজ আদিত্য আসতে পারে, তাই তো সে আসতে চাইছিল না এখানে। কিন্তু না আসলে আসলে শিখা মনে কষ্ট পেত। তাছাড়া ওই লোকের জন্য আমি নিজেকে কেন আটকে রাখবো? তার থাকা না থাকা কিছু আসে যায় না আমার। এমনটাই বলে নিজের মনকে বুঝতে দেওয়ার বৃথা চেষ্টা করছে নূর, কারণ তার মন তার যুক্তির সাথে সহমত হচ্ছে না। আদিত্যের উপস্থিতি তার ভেতরে আলোড়ন সৃষ্টি করছে। বারবার আর চোখে তাকাচ্ছে নূর। আদিত্য আজ রয়্যাল ব্লু কালারের কোট প্যান্ট পরেছে। না চাইতেও ওই সুদর্শন পুরুষের দিকে বেহায়া নজর চলে যাচ্ছে। আদিত্য জিদান আর শিখাকে অভিনন্দন জানিয়ে পাশে নূর আর গিয়াসের সামনে এসে দাঁড়িয়ে গিয়াসের দিকে সরু চোখে তাকিয়ে বলল, তুমি গিয়াস না? গিয়াস খুশিতে আটখানা হয়ে নিজেকে পরিবেশন করে বলল, আপনি আমাকে চেনেন? ওয়াও, এটা তো ড্রিম কাম টু ওয়াল ব্যাপার হয়ে গেল। আদিত্য দাঁতে দাঁত চেপে জোরপূর্বক হেসে বলল, হোয়াই নট? তোমাকে না চিনলে কি হয়? হাই মিস্টার গিয়াস, নাইস টু মিট ইউ।
মিস্টার কিয়াস, এত সম্মান! বেচারা কিয়াসের এত সম্মানের ওভারডোজ পেয়ে ডায়রিয়া হয়ে যাওয়ার উপক্রম। আদিত্য হাত এগিয়ে দিল গিয়াসের সাথে হ্যান্ডশেক করার জন্য। গিয়াসও উৎফুল্ল হয়ে হাত এগিয়ে দিল আদিত্যের হাতের সাথে মেলানোর জন্য। যেই আদিত্য ওর হাত ধরে হ্যান্ডশেক করলো, অমনি ওর জান গলা দিয়ে ফুরুত করে বেরিয়ে যাওয়ার উপক্রম। আদিত্য এত জোরে হাত চেপে ধরেছে যে বেচারা গিয়াসের হাত ক্রাশ হয়ে যাচ্ছে। ব্যথায় বেচারা চিৎকার করতে চেয়েও পারছে না। ইজ্জতের মামলা বলে কথা। তবে গিয়াসের মুখভঙ্গি আর আদিত্যের মনোভাব দেখে নূর ঠিকই বুঝতে পারছে কি করতে চাইছেন উনি। নূর সিচুয়েশন সামলাতে বলে উঠল, শিখা আপনাকে ছবি ওঠার জন্য ডাকছে, আজ ওদিকে দাঁড়ান। আদিত্য নূরের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে ছেড়ে দিল গিয়াসের হাত। বেচারা গিয়াসের হাত একটুর জন্য শহীদ হয়নি। জীবনে আর কারোর সাথে হ্যান্ডশেক করবে না সে। আদিত্য শিখার সাথে ছবি ওঠার জন্য ওর পাশে গিয়ে দাঁড়ালো। অন্য পাশে আবিরও আছে। নূর স্টেজ থেকে নেমে যাওয়ার জন্য পা বাড়াতেই বাধা পেল সে। হঠাৎ আদিত্য নূরের হাত ধরে টান দিয়ে নিজের কাছে এনে কাঁধ জড়িয়ে ধরে বলল, কোথায় যাচ্ছ নূর? ফটো সেশন এখনো বাদ আছে যে? এতক্ষণ তো খুব হেসে হেসে ছবি তুলছিলে, এখন কি হলো? নূর ভোরকে গিয়ে দাঁতে দাঁত চেপে চিবিয়ে চিবিয়ে বলল, কি করছেন এসব? ছাড়ুন আমাকে। নূর নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে নিলে আদিত্য এবার এক হাতে নূরের কোমর শক্ত করে চেপে ধরে ফিসফিস করে বলল, আর নড়ে না নূর সোনা, ছবি খারাপ হয়ে যাবে। নূর কটমটে চোখে তাকালো আদিত্যের পানে। ঠিক সেই সময় ফটোগ্রাফার ছবি ক্লিক করে নিল। দুজনের এই ছোট্ট খুনসুটি মুহূর্ত ক্যামেরায় আবদ্ধ হলো। নূর আদিত্যের হাত ছাড়িয়ে দ্রুত নেমে এলো স্টেজ থেকে। আদিত্য সেদিকে তাকিয়ে বাঁকা হাসল। আজ তো আবিরের লটারি লেগে যাওয়ার উপায়। চারিদিকে বাহারি রমণীর বেলা আজ। স্টার্টার, মেইন কোর্স, ডেজার্ট সব ধরনের নারীর ছড়াছড়ি। আজ জিদানের কিছু হোক না হোক আবিরের সময় রঙিন হবে এটা নিশ্চিত। সময় রঙিন করার উদ্দেশ্যে সে সিলেক্ট করলো একজনকে। ব্যাক্স প্রো আল্ট্রা লেভেলের স্টাইলিশ এক রমণীকে দেখল সে। মিষ্টি কালারের শিফন জর্জেটের শাড়ি পরেছে সে। ইন্ডিয়ান নায়িকাদের মতো স্লিম কোমরের অংশ বের করে শাড়ি পরেছে, সাথে স্লিভলেস ব্লাউজ আর হটনেসে আরও আগুন লাগিয়ে দিচ্ছে। সেই আগুনে হাত ছেঁকতে এগিয়ে গেল আবির। চেয়ারে বসে থাকা মেয়েটার পাশে গিয়ে বসে বলে উঠল, হ্যালো মিস, আপনি কি হার্টের ডক্টর? মেয়েটি থতমত খেয়ে বলল, না তো, কেন? আবির তার ফ্ল্যাটিং আন্দাজে বলে উঠল, তাহলে আপনাকে দেখে আমার হার্টবিট থেমে গেল কেন? এই যে দেখুন না, হার্ট চলছে না। আবির মেয়েটির হাত ধরে তার বুকের বাম পাশে রেখে দেখালো। মেয়েটি হেসে দিয়ে বলল, আচ্ছা তাই তো, হার্টবিট বন্ধ হয়ে গেলে আপনি এখনো বেঁচে আছেন কিভাবে? এই তো আপনার কামাল। আপনার মহিয়সী নারীর একটু সান্নিধ্য পাওয়ার অদম্য আশায় এই নির্জীব দেহতে এখনো প্রাণ চলছে। এই যে আপনার হাত আমার বুকে ছুঁয়ে দিল, এখন আমার সব ঠিক হয়ে যাবে। এমনি এমনি কি আপনাকে হার্টের ডাক্তার বললাম? মেয়েটি আহ্লাদী ভঙ্গিতে হেসে বলল, আপনি সত্যি অনেক মজার লোক। আবির দুষ্টু স্বরে বলল, এই তো কিছুই না বিউটিফুল, পেশেন্টের ডাক্তার হয়েই দেখো না, তারপর দেখবে আরও কত মজা দিতে পারি আমি। বাই দা ওয়ে, বান্দাকে আমি রাইহান বলে, আর আপনার বিউটিফুল নামটা? মেয়েটি মুচকি হেসে বলল, আমি রিয়ানা, মডেলিংয়ে চেষ্টা করছি। আর আপনি? এমনিতে তো ফ্যাশন ডিজাইনিং করি, তবে পার্ট টাইম মেয়েদের জন্য টিস্যু পেপার কাজও করি। আপনি চাইলে আমাকে ইউজ করতে পারেন, আমাকে ইউজ ফেলে দিতে পারেন, আমি মাইন্ড করব না। নারীর সেবায় আমি জীবন উৎসর্গ। মেয়েটি আবারও হাসল। আবির বাঁকা হেসে বলল, হাসি তো ফাঁসি, মেয়ে প্যারার কারাস যারা চকনা ওই মাখনা ওই মাখনা। আহানা ওর পরিবারের সাথে মাত্রই এসেছিল। ভারী লেহেঙ্গা পরে হাঁটতে সময় লাগছিল ওর। বাকিরা আগে চলে গেছে। আরও দুই হাতে লেহেঙ্গা ধরে আস্তে আস্তে আসছে। ভেতরে ঢুকতেই সর্বপ্রথম আবিরের এই রাসলীলায় চোখে পড়ল তার। বিরক্তিতে মন মেজাজ তিক্ত হয়ে গেল। সব জায়গায় কেন এই লোকটাই সামনে পড়তে হয়? জাস্ট অসহ্যকর। বিরক্ত হয়ে আহানা চলে যেতে নিলেই আবির দেখে ফেলল তাকে। রিয়ানার কাছে 1 মিনিট সময় নিয়ে এসে দাঁড়ালো আহানার সামনে। ভ্রু নাচিয়ে বিদ্রুপের সুরে বলল,